হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি এই লকডাউনের সিচুয়েশনে তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার নিয়ে কথা বলবো। স্টার্ট করছি একটা নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে পর্যায় সারণী। তো এই চ্যাপ্টারটা বোঝার আগে তোমাদেরকে অ্যাটমিক স্ট্রাকচার যে চ্যাপ্টারটা রয়েছে সেটা ভালো করে বুঝে নিতে হবে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে যতগুলো ভিডিও আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দেখে নাও, সেগুলো ভালো করে বুঝে নাও। তাহলে এই যে চ্যাপ্টারটা আমি শুরু করব বা এই চ্যাপ্টারটা আমি যখন এগোবো তখন সেই জিনিসগুলো তোমাদের হেল্প করবে। এই চ্যাপ্টারটা বোঝার আগে তোমাদেরকে ওই ভিডিওসগুলো কিন্তু কমপ্লিট করে নিতে হবে। ওকে, তো আজকে আমরা পর্যায় সারণী বেসিক পার্টটা পড়াবো, ইন্ট্রোডাকশন অফ পিরিয়ডিক টেবিল। তো দেখো কি হয়েছিল ব্যাপারটা। 1831 সাল নাগাদ আমাদের কাছে মোটামুটি 30 থেকে 40টা এলিমেন্ট অ্যাভেলেবেল ছিল। তো খুব একটা অসুবিধা কিন্তু হয়নি। কিন্তু যত দিন গেছে, মানব সভ্যতার যত বিকাশ ঘটেছে, তত কি হয়েছে, নতুন নতুন ধরনের এলিমেন্টগুলো বেরিয়ে এসছে। এবারে যত আমার নতুন ধরনের এলিমেন্ট বেরিয়ে এসছে তাদের আলাদা আলাদা ফিজিক্যাল প্রপার্টিজ রয়েছে, মানে ভৌত ধর্ম থাকছে, আর আলাদা আলাদা রাসায়নিক ধর্ম থাকছে বা কেমিক্যাল প্রপার্টিজ থাকছে। এখন সমস্যাটা যেটা হয়েছে যে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ যদি আলাদা আলাদা রকম হয় তাহলে আমরা অতগুলো মলিকিউল নিয়ে স্টাডি করতে পারবো না, আমাদের ক্ষেত্রে অসুবিধা হবে। সেই কারণে তখনকার যে সায়েন্টিস্টরা ছিলেন তারা ঠিক করলেন যে আমার কয়েকটা এলিমেন্টসকে একটা গ্রুপ হিসাবে রিপ্রেজেন্ট করতে হবে, মানে একসাথে নিয়ে আমরা রিপ্রেজেন্ট করব যেখানে আমার ফিজিক্যাল প্রপার্টিজ আর কেমিক্যাল প্রপার্টিসগুলো সেম হবে। তো সবার আগে যিনি এসেছেন তিনি হচ্ছেন ডোবেনিয়ার। তিনি একটা সূত্র দিয়েছেন, ডোবেনিয়ার স্ট্র্যাটস ল। তো সেটা তোমরা ক্লাস 10-এ অলরেডি পড়ে নিয়েছো, তাই বেশি আমি সেই বিষয়ে কথা বলছি না। তারপরে নেক্সট যিনি এসেছিলেন তিনি ছিলেন নিউল্যান্ড। তো নিউল্যান্ডের অষ্টক সূত্র তোমরা সবাই জানো। তো সেটা উনি আবিষ্কার করেছিলেন এবং কিছুটা হলেও উনি গ্রুপ করার চেষ্টা করেছিলেন। তারপরে কি হলো, মেন্ডেলিভ তার পর্যায় সারণী নিয়ে এসেছিলেন, যেটা একটা মেজর ব্রেক থ্রু হিসাবে তোমরা বলতে পারো। কারণ মেন্ডেলিভ মোটামুটি সমস্ত মলিকিউলগুলোকে, মানে তখনকার দিনে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোকে উনি সাকসেসফুলি গ্রুপ করতে পেরেছিলেন। কিন্তু পরবর্তীকালে কি হয়েছিল, মোজলের যে পরীক্ষাটা ছিল, এক্স রে পরীক্ষা, পরমাণুর যে মূল ধর্ম সেটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর নয়। তো তারপরে কি হলো, তারপরে মডার্ন পিরিয়ডিক টেবিল জেনারেট করা হলো, যে আগামী দিনে যদি কোনো মেটেরিয়াল থাকে বা কোনো মলিকিউল থাকে সেগুলোকে আমরা ইনক্লুড করে নিতে পারবো, এখন যেগুলো রয়েছে সেগুলোকে আমি অলরেডি গ্রুপ করে নিতে পারবো। তো সেইখান থেকে আমার মডার্ন পিরিয়ডিক ল বা আধুনিক পর্যায় সূত্র আসে। তো আধুনিক পর্যায় সূত্র যেটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এরকম: মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজালে তাদের ভৌত আর রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো অলরেডি আমরা এটা পর্যায়ক্রমে কিভাবে পুনরাবৃত্ত হয়েছে আমরা আগে দেখিয়ে নিয়েছি ক্লাস 10-এ, এতদূর অবধি তোমাদের ক্লাস 10-এ ছিল। কিন্তু এটাকে আমি একটা নেক্সট লেভেলে নিয়ে যাব, যে আমাদের যে দীর্ঘ পর্যায় সারণীর বর্ণনা ছিল ক্লাস 10-এ সেটা সাফিসিয়েন্ট ছিল না, আর তোমরা অনেকে পড়োনি। তাই আমাদেরকে ওই যে বর্ণনাটা আছে সেটাকে ভালো করে পড়তে হবে। তো আমি অলরেডি এখানে একটা পর্যায় সারণী একটা ছবি নিয়ে রেখেছি, তো তোমাদের এখান থেকেই বোঝাবো, ঠিক আছে? তো দেখো, পর্যায় সারণীর দুটো এরিয়া রয়েছে। এক মিনিট, আমি এটাকে একটু নামিয়ে দিই। হ্যাঁ, পর্যায় সারণীর দুটো এরিয়া রয়েছে। একটা হচ্ছে আমার এই রকম দিকগুলো, এই যে 1 লেখা রয়েছে, 2 লেখা রয়েছে, 3 লেখা রয়েছে, 4, 5, 6, এগুলোকে আমরা বলি পর্যায়। আর এই সাইডে যেগুলো লেখা রয়েছে 1, 2, এদিকে তোমার 3, 4, 5, 6 থেকে শুরু করে একদম 18, এগুলোকে বলছি আমরা গ্রুপ। তার মানে ওপর থেকে নিচের দিকে যেগুলো আমি নামছি সেগুলো হচ্ছে পর্যায়, আর বাঁ দিক থেকে ডান দিকে আমি যেগুলো যাচ্ছি সেগুলো হচ্ছে গ্রুপ। এটা আমাদের প্রথমে বুঝে নিতে হবে। তো আমরা কি করব, এক একটা পর্যায় ধরে ধরে দেখব যে সেই পর্যায়ের বিশেষ বৈশিষ্ট্যগুলো কী, ঠিক আছে? তো ভালো করে লক্ষ্য করে দেখো, ফার্স্ট যেটা পর্যায়ে রয়েছে সেখানে আমার দুটো এলিমেন্টস রয়েছে, একটা হচ্ছে হাইড্রোজেন আর সেকেন্ড হচ্ছে আমার হিলিয়াম। তো হাইড্রোজেনের যেটা ইলেকট্রনিক কনফিগারেশন সেটা হচ্ছে 1s1, আর হিলিয়ামের যেটা ইলেকট্রনিক কনফিগারেশন সেটা হচ্ছে 1s2। ওকে, তো 1s1 1s2 এই দুটো এলিমেন্টই কিন্তু আমার ফার্স্ট পর্যায়ে থাকছে, আর কিন্তু ফার্দার কোনো থাকছে না। তার কারণ কি, প্রথম মুখ্য স্তরে থাকছে। প্রথম মুখ্য স্তরে কটা ইলেকট্রন থাকতে পারে? প্রথম মুখ্য স্তরে একটাই একক থাকতে পারে, আর সেখানে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। সেই দুটো ইলেকট্রন কি কি? একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। তাহলে পর্যায় সারণীর প্রথম পর্যায়ে আমার মাত্র দুটো মৌল থাকছে, একটা হাইড্রোজেন, একটা হিলিয়াম। আমরা চলে আসব সেকেন্ড পর্যায়ে। তো সেকেন্ড পর্যায়ে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, সেকেন্ড পর্যায়ে মানে কি, আমার n = 2
2, আমরা দ্বিতীয় স্তরে চলে এসেছি। তো সেখানে কি কি অ্যাভেলেবেল, একটা হচ্ছে আমার 2s আর একটা হচ্ছে 2p। একটা মিনিট ধরো, আমি কালারটা চেঞ্জ করে নিই কারণ কালারটা বড় চোখে লাগছে। তো n ইকুয়াল টু 2 হচ্ছে, তাহলে 2s আর 2p এই দুটো আমার কিন্তু থাকছে। ওকে, তো এখন এই যে 2s আর 2p থাকছে, তাহলে কটা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে? 2s এ 2টো ইলেকট্রন থাকতে পারে, 2p তে আমার 6টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে সর্বমোট আমার 8টা ইলেকট্রন এখানে থাকতে পারে। ওকে, এখন ভালো করে লক্ষ্য করে দেখো 8টা ইলেকট্রন আমার থাকছে কি থাকছে না। দেখো লিথিয়াম আমার 2s1, বেরিলিয়াম আমার 2s2, আর এদিকে যদি বোরনের কথা বলি সেখানে 2s2 2p1, কার্বন 2s2 2p2, নাইট্রোজেন 2s2 2p3, অক্সিজেন 2s2 2p4, ফ্লোরিন যেটা 2s2 2p5, আর নিয়ন যেটা 2s2 2p6। তাহলে এখানে মোট কটা মৌল হলো? টোটাল 8টা মৌল হলো। তাহলে দ্বিতীয় পর্যায়ে মোট কটা মৌল আমরা পাচ্ছি? 8টা মৌল পাচ্ছি। সিমিলারলি যখন আমরা n ইকুয়াল টু 3-এ আসছি, তাহলে আমরা এখানে 3s আর 3p পাবো। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রেখে দেবে, এখানে কিন্তু 3d ইনক্লুড হচ্ছে না, কারণ 3dটা কিন্তু 4s এর পরে আসে, সেই কারণে 3d কিন্তু এখানে ইনক্লুড হচ্ছে না। তাহলে এখানেও 3s এ আমার 2টো ইলেকট্রন পড়বে, 3p তে আমার 6টা ইলেকট্রন পড়বে, তাহলে সব মিলিয়ে 8টা ইলেকট্রন পড়ছে। তো সেই 8টা ইলেকট্রন কোথা থেকে স্টার্ট হচ্ছে? সেটা হচ্ছে আমার সোডিয়াম থেকে স্টার্ট হচ্ছে আর আর্গনে গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, তো সোডিয়ামে তোমরা দেখতেই পাচ্ছ 3s1 থেকে স্টার্ট হচ্ছে আর আর্গনে 3s2 3p6 পর্যন্ত থাকছে। এবার নেক্সট আসবো আমরা পর্যায় 4-এ। তো পর্যায় 4-এ যেটা হচ্ছে, পর্যায় 4-এর জন্য আমরা কি পাবো? পর্যায় 4-এর জন্য আমরা পাবো 4s। 4s এর পর কি আসবে? 3d, তারপরে কি আসবে? 4p। তাহলে 4s এ কটা ইলেকট্রন থাকে? 4s এ ম্যাক্সিমাম ইলেকট্রন যেটা থাকবে সেটা হচ্ছে 2টো। 3d তে কটা ইলেকট্রন থাকে? সেটা থাকে 10টা। আর 4p তে কটা ইলেকট্রন থাকে? 4p তে আমার ইলেকট্রন থাকে 6টা। তার মানে টোটাল কটা ইলেকট্রন হচ্ছে? টোটাল আমার ইলেকট্রন হচ্ছে 18টা। 4 নম্বর পর্যায়ে মোট কটা মৌল থাকছে? মোট 18টা মৌল থাকছে। তো 18টা মৌল কিভাবে হচ্ছে আমরা দেখে নিই। দেখো এখানে পটাশিয়াম 4s1 থেকে স্টার্ট হয়েছে আর শেষ হয়েছে ক্রিপ্টনে, সেটা হচ্ছে 4s2 4p6। তাহলে মোট 18টা মৌল এখানে কিন্তু থাকছে, তার কারণ হচ্ছে এখানে 18টা ইলেকট্রন আমার নতুন অ্যাড হচ্ছে। ওকে, নেক্সট যদি আমি 5 নম্বর পর্যায়ে আসি, তাহলে সেখানে কি কি অরবিটালগুলো থাকবে? সেখানে থাকবে 5s, তারপরে আমার থাকবে 4d, আর তারপরে থাকবে আমার 4p। তাহলে আমার কি কি থাকছে এখানটায়? 2টো ইলেকট্রন, 10টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, মানে টোটাল 18টা ইলেকট্রন। এবার আমি চলে আসবো 5 নম্বর পর্যায়ে, যেখানে আমার রুবিডিয়াম থেকে স্টার্ট হচ্ছে আর সেখানে আমার জেননে গিয়ে শেষ হচ্ছে, যেটা হচ্ছে 54 নম্বর এর অ্যাটমিক নাম্বার। আর রুবিডিয়ামের হচ্ছে আমার কত? 37। তাহলে এখানে টোটাল কটা থাকছে মৌল? 18টা। ঠিক আছে, ক্লিয়ার হলো। 6 নম্বর পর্যায়ে আমি চলে আসব। 6 নম্বর পর্যায়ে কিন্তু একটু ইন্টারেস্টিং জিনিস রয়েছে। 6 নম্বর পর্যায়ে যে ইলেকট্রনগুলো থাকছে 6s, এরপরে ইন্ট্রোডিউস হচ্ছে 4f, তারপরে কে থাকছে 5d, আর তারপরে থাকবে আমার 6p। তাহলে মোট কটা ইলেকট্রন থাকবে? 6s এ 2টো, 4f এ 14, 5d তে 10টা, আর 6p তে আমার কটা থাকবে? সেটা থাকবে 6টা। তার মানে টোটাল কটা ইলেকট্রন হচ্ছে? 2টো, এদিকে 14টা 16টা, 10-এ 26টা, আর এখানে হচ্ছে আমার 6টা, মানে 32টা। তাহলে মোট 32টা ইলেকট্রন কিন্তু আমার এখানে থাকবে। ওকে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে 32টা ঘর তো আমার অ্যাভেলেবেল নেই। আমার এখানে যেটা অ্যাভেলেবেল সেটা তো হচ্ছে 18টা অবধি। তাহলে নিশ্চয়ই এখানে মাঝখানে কিছু রকম অ্যাডজাস্টমেন্ট হয়েছে। সেই অ্যাডজাস্টমেন্টটা করা হয়েছে এই ল্যান্থানাম মৌলটা হিসাবে। এই ল্যান্থানাম একটা সিরিজ, এখানে একটা মৌল না, এখানে 14টা মৌল থাকে, যাদের ইলেকট্রনিক কনফিগারেশন বলো বা রাসায়নিক ধর্ম বলো বা ভৌত ধর্ম বলো মোটামুটি কাছাকাছি, একবারে কাছাকাছি না, কিছু আলাদা আলাদা জিনিস অবশ্যই থাকবে, কিন্তু এরা মোটামুটি কাছাকাছি। আর এরা এই সমস্ত গ্রুপের থেকে আলাদা, এই যত রয়েছে এদের বৈশিষ্ট্য থেকে আলাদা, সেই কারণে এদের আলাদা করে লেখা হয়। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেলেনিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত 14টা মলিকিউল রয়েছে। এর পরে যে 7 নম্বর পর্যায়ে সেখানেও সেম জিনিস থাকবে। সেখানেও যেটা অসুবিধা সেটা হচ্ছে
এখানে আমার 14টা এফ ইলেকট্রন থাকবে, তার মানে 14টা নতুন মৌল আমরা দেখতে পাবো। তার মানে এই টোটাল সিরিজটার এই যে সপ্তম পর্যায়ে রয়েছে সেইখানে আমার সর্বমোট 32টা ইলেকট্রন থাকবে। তো এই হলো টোটাল পর্যায় সারণী মডার্ন পিরিয়ডিক টেবিল, যেখানে তোমার বিভিন্ন ধরনের জিনিসগুলোকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছিল তখনকার দিনে। কিন্তু মডার্ন পিরিয়ডিক টেবিলের একটা সমস্যাও রয়েছে, সেই সমস্যাটার কথা তোমরা অলরেডি ক্লাস 10-এ জেনে গেছো। সেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান, সেটা বিতর্কিত। কেন? এটা অনেকটা হাইড্রোজেন গ্রুপ 1-এর যে মৌল তাদের মতো কেমিক্যাল প্রপার্টিজ দেখায়, আবার এখানে যে 17 নম্বর গ্রুপটা রয়েছে তাদের যে মৌল তাদের সঙ্গেও কিছু সাদৃশ্য দেখায়। যদি আমি 1 নম্বর গ্রুপটার সঙ্গে সাদৃশ্যর কথা বলি, তো দেখো এখানে ইলেকট্রন বিন্যাস সবকটাই কি, আমি যদি এন ধরে নিই 1 2 3 4গুলোকে, তাহলে NS1, হাইড্রোজেনে NS1, সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রন রয়েছে তার NS1, তারপরে যেটা পটাশিয়াম রয়েছে তাদেরও NS1। এবারে এন যেটা হচ্ছে সেটা আমার চেঞ্জ হতেই পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, কিন্তু আমার আলটিমেট জিনিসটা সর্ববহিস্থ কক্ষ যেটা সেটা কিন্তু আমার S1 এইটা থাকছে। তাহলে এখানে আমার ফার্স্ট একটা সাদৃশ্য রয়েছে। সেকেন্ড যেটা সাদৃশ্য রয়েছে, যে ক্ষার ধাতুগুলো যেগুলো হয়, মানে এই যে গ্রুপ 1 এলিমেন্টগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তীব্র ধনাত্মক, মানে হিউজ পরিমাণে ইলেকট্রোপজিটিভ, এরা ইলেকট্রন ছেড়ে দিতে ভালোবাসে। সেই কারণে তোমরা দেখবে সোডিয়াম কিন্তু খুব ইজিলি সোডিয়াম প্লাস তৈরি করতে পারে। আবার সেখানে আমি যদি কথা বলি যে পটাশিয়ামও কিন্তু খুব জলদি পটাশিয়াম প্লাস তৈরি করতে পারে। ঠিক একইভাবে হাইড্রোজেন কিন্তু তার ইলেকট্রনটা কোনো কোনো ক্ষেত্রে ছেড়ে দেয়, দিয়ে হাইড্রোজেন প্লাস তৈরি করে। যখন তোমরা HNO3 দেখেছিলে তখন কি দেখেছিলে, যে HNO3 আমরা ডিসোসিয়েট করে H প্লাস আর NO3 মাইনাস হিসাবে। তার মানে H প্লাসের যেটা এক্সিস্টেন্স সেটা কিন্তু রয়েছে, H প্লাসকে আমি একবারে ছেড়ে দিতে পারি না। তাহলে আমার এখানেও একটা সাদৃশ্য আমি কিন্তু পেয়ে যাচ্ছি। থার্ড যে সাদৃশ্যটা হচ্ছে, যদি আমি ইলেকট্রোলাইসিস করি তাহলে ক্যাথোডে আমার ধাতু পাওয়া যায়। তো আমি যদি সোডিয়াম বা পটাশিয়ামের সল্টগুলো যদি ইলেকট্রোলাইসিস করি তাহলে সেগুলো কিন্তু আমরা ক্যাথোডে ধাতুগুলো পাই। আবার আমরা যদি HCl এর যেটা রয়েছে, HCl আমি যদি বলি, HF বলি, HBr বলি, এদের যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি তাহলেও কিন্তু ক্যাথোডে আমরা হাইড্রোজেন পাবো। তাহলে এটা হলো আমার সাদৃশ্য নম্বর 3 অবশ্যই। আর কি সহজে এরা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, সোডিয়াম পটাশিয়াম এগুলো, হাইড্রোজেনে কিন্তু সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। এটা তাহলে 4 নম্বর আমার সাদৃশ্যতা রইল। 5 নম্বর যদি আমি সাদৃশ্যর কথা বলি, হাইড্রোজেন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে কি, সেটা হচ্ছে জারণ। আর ইলেকট্রন কাকে দেবে, কোনো একটা মলিকিউলকে দেবে। সেই মলিকিউল যখন ইলেকট্রনটাকে গ্রহণ করবে তখন সেটাকে আমরা কি বলবো, বিজারণ। তার মানে কি হাইড্রোজেন এখানে বিজারক দ্রব্য হিসেবে কাজ করছে, এ কিন্তু ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে, অন্য একটা মৌলে যুক্ত হতে সাহায্য করছে, মানে অন্য মৌলের বিজারণ ঘটাচ্ছে। তাই হাইড্রোজেন কিন্তু তীব্র বিজারক। সেখানে আমি যদি সোডিয়াম পটাশিয়ামের কথা বলি এরাও কিন্তু তীব্র বিজারক, তাহলে এখানেও একটা সাদৃশ্যতা রয়েছে। আর তারপরে যদি একটা সাদৃশ্যতার কথা বলি সেটা হচ্ছে অক্সাইড। সোডিয়ামের অক্সাইড হচ্ছে Na2O, পটাশিয়ামের অক্সাইড হচ্ছে K2O। সিমিলারলি হাইড্রোজেনের যেটা অক্সাইড সেটাকে বলে H2O। দেখো Na2O প্রচণ্ড স্টেবল, ঠিক আছে, সুস্থিত, প্রচণ্ড সুস্থিত। K2O কিন্তু প্রচণ্ড সুস্থিত, আর জল তো আমরা জানি সুস্থিত। তাহলে এটাও কিন্তু আমরা একটা সাদৃশ্য পেয়ে গেলাম। আর হ্যালোজেন মৌলগুলোর সঙ্গে সাদৃশ্যতা কি, এক এক করে আসবো। দেখো হাইড্রোজেন মৌলের যে ইয়েটা রয়েছে, ইলেকট্রনিক কনফিগারেশনটা রয়েছে, সেটা হচ্ছে অনেকটা এইরকম NS2NP5, আমার N যা খুশি হোক। এখন দেখো যদি আমার হ্যালোজেন একটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে কি হয়ে যাবে, NP6, সেটা কি নোবেল গ্যাস কনফিগারেশন। আর আমরা কি জানি, আমরা জানি প্রত্যেকটা মৌল নোবেল গ্যাস কনফিগারেশন পেতে চায়। তাহলে নোবেল গ্যাস কনফিগারেশন পেতে এদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ইলেকট্রন। আবার আমি যদি হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেনের হচ্ছে 1s1, ও যদি একটা ইলেকট্রন কোথাও থেকে পেয়ে যায় তাহলে ও হয়ে যাবে 1s2। তার মানে এটা কি, এটা হচ্ছে হিলিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন। তার মানে দুটো ক্ষেত্রেই হাইড্রোজেন আমার যোজ্যতা 1 দেখাচ্ছে, আর এটা কিন্তু গ্রুপ 17-এর সাথে একটা সাদৃশ্যতা দেখাচ্ছে। ওকে, এখন দেখো আরও একটা সাদৃশ্যতা রয়েছে। হ্যালোজেন কিন্তু
আমার অধাতু, আর হাইড্রোজেনও কিন্তু অধাতু। এইটার কিন্তু একটা সাদৃশ্যতা রয়েছে। এবারে অধাতু আমি কি করে বলছি? অধাতু এইভাবে বলছি যে অধাতুদের মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে অধাতুরা সমযোজী যৌগ তৈরি করতে পারে। ঠিক আছে, সমযোজী যৌগ তৈরি করতে পারে। এবারে হাইড্রোজেন কি করে? হাইড্রোজেনের তো ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা অতটা ভালো নয়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো নয়। তাহলে কি করবে? ও শেয়ারিং ইলেকট্রন করবে, ইলেকট্রনের শেয়ারিং করবে। আমরা অলরেডি কিন্তু দেখে নিয়েছি এটা ক্লাস 10-এ। তার মানে হাইড্রোজেন সমযোজী বন্ধন গঠন করে। আবার যে গ্রুপ 17 এলিমেন্টগুলো রয়েছে তারাও সমযোজী বন্ধন গঠন করে। তাহলে এখানেও একটা সাদৃশ্যতা কিন্তু থেকেই যাচ্ছে। আর একটা জিনিস রয়েছে যে ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে হাইড্রোজেন কি হয়ে যাবে? হাইড্রোজেন হয়ে যাবে আমার H-। তেমনি হ্যালোজেনগুলোও কিন্তু আমার Cl-, F- এইগুলো তৈরি করে। এখন এই Cl-, F- এগুলো তৈরি করে যেগুলো, সেগুলো প্রচণ্ড সুস্থিত হয়, কারণ এর নোবেল গ্যাস কনফিগারেশন পাচ্ছে। সিমিলারলি হাইড্রোজেন মাইনাসও কিন্তু আমার সুস্থিত হবে, কারণ এই নোবেল গ্যাস কনফিগারেশন পাচ্ছে। এটা হলো পিরিয়ডিক টেবিলের বেসিক ইন্ট্রোডাকশন, যেটা আজকে আমি বললাম। এরপরে আমি মৌলগুলোর ব্লক বিভাগ করব, কারণ কোনটা পি ব্লক, কোনটা এস ব্লক, এগুলো তোমাদের জানা খুব দরকার। তার বৈশিষ্ট্যগুলো কী সেটাও জানা দরকার, কারণ এই চ্যাপ্টারে এই জিনিসগুলো না জানলে পরবর্তীকালে তোমাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। সেই কারণে এগুলো জানা প্রচণ্ড দরকার। তো সেই ভিডিওটার অপেক্ষা করো, আর এটা ভালো করে একবার রিভাইজ করে নিও। তোমার যদি মনে হয় যে না, আমি আজকের ভিডিওটা কিছু বুঝতে পারলাম না, তাহলে সবার আগে যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলো ভিডিও যেগুলো রয়েছে সেগুলো আগে দেখে নাও, কারণ ওটা না বুঝলে এটা কিন্তু বুঝতে পারবে না কিছু। ওগুলো দেখে নাও, তারপর এটা দেখবে। আর তারপরেও যদি না বুঝতে পারো তাহলে তো আমি বসেই রয়েছি, যে কোনো প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর কিন্তু আমি দেবো। আর পরের দিন আমরা ব্লকের যে কেমিস্ট্রি রয়েছে সেটা আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকছে, পরের দিন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।